সন্ধ্যা খুব কষ্ট করে নিজেকে সামলায়। সে দুর্বল হয়ে গেলে তার সৃজনের কি হবে? বাইরের মানুষ শত্রু হলে তাদের সাথে লড়াই করা যায়, কিন্তু তার ছেলেটার শত্রু যে স্বয়ং তার বাবা। সৃজন হওয়ার আগেও তার বাচ্চাকে মারতে এসেছিল। 2 বছর ঘুরে আজ আবারও এসে সর্বপ্রথম তার বাচ্চাটার দিকেই পিস্তল উঠিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল, নিজেকে শক্ত করে উদ্দেশ্যে বলল, আমার ছেলেকে ছেড়ে দিন। কথাটা বলতে বলতে সন্ধ্যা ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে আসে আকাশের দিকে। খুব সতর্কতার সাথে পা ফেলে। সূক্ষ্ম নজরে পরখ করে সৃজনের অবস্থান, পরখ করে আকাশকে, সাথে আকাশের ধরে রাখা পিস্তল। আবারও বলে, কি চান আপনি? আপনার কথা আমার আর ভাইয়ের সাথে। আমার ছেলেকে ছাড়ুন। সন্ধ্যার বলা কথার চেয়ে সন্ধ্যার সতর্কে ফেলা কদমে আকাশের বেশি মনোযোগ। সন্ধ্যার চতুরতা বুঝতে পেরেছে সে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। কান্নারত সৃজনকে ওপর দিকে ছুঁড়ে মারার ভঙ্গি করে। সৃজন আগের চেয়েও ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, মা! সাথে সাথে সন্ধ্যার পা থেমে যায়। বুক কেঁপে ওঠে তার। শরীরটা বড্ড কাঁপছে মনে হলো। সামনে এগোতে পারছে না তার সৃজন। ওইদিকে সকলের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। মনে হচ্ছে সৃজন কোনো বল, সৌম্য আব্বু বলে দ্রুত এগিয়ে আসতে নিলে দুজন পুলিশ তাকে টেনে ধরে। সৌম্যর চোখে মুখে অসহায়ত্ব। চোখ বুজে খুব কষ্টে দুটো শব্দ উচ্চারণ করলো, আল্লাহ প্লিজ। আকাশের দৃষ্টি সন্ধ্যার ওপর। হাসির পরিমাণ দীর্ঘ হয় তার। মজা পেল বোধ হয় সন্ধ্যার অমন ভীতু মুখশ্রী দেখে। সন্ধ্যার দিকে দৃষ্টি রেখেই 2 পা সামনে এগিয়ে ডান হাত পেতে পড়ন্ত সৃজনকে কোলে নেয়। এই দৃশ্য দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়ালো আবারও। আকাশ তার বাচ্চাটার সাথে কেন এমন করছে? রাগ, কষ্ট সব হচ্ছে। দৃষ্টির ঘোরে ভীতু সৃজনের পানে, একবার আকাশের পানে। এদিকে সৃজন একটি আশ্রয় পেয়ে 2 হাতে আকাশের গলা সাপটে ধরে ফুপিয়ে কাঁদে। বাচ্চাটা ভয়ে কাঁপছে, কি যেন বিড়বিড়িয়ে বলে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে এতক্ষণ বেশ প্রফুল্ল বোধ করলেও এবার মুখটা কেমন যেন থমথমে হয়ে যায়। সৃজনের শরীরের কম্পন, সাথে ছেলেটির কান্নায় আকাশ ঢোক গেল। তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখ মুখ শক্ত করে আকাশের দিকে চেয়ে আছে। একটু পর পর ডান হাত দ্বারা ঝাপসা চোখ ডোলে স্বাভাবিক করে। চোখ দুটো লাল। সন্ধ্যা ভীষণ এলোমেলো। সব মিলিয়ে আকাশের চোখে সন্ধ্যাকে ভীষণ সুন্দর এক মেয়ে রূপে ধরা দিল। কিন্তু আকাশের চোখে সবচেয়ে বেশি হাইলাইট হয় সন্ধ্যার মাথার থেকে ওড়নাটা পড়ে যাওয়ার ব্যাপারটা। অথচ সন্ধ্যার নিজের দিকে কোনো খেয়ালই নেই, মাথা ঢাকার কোনো তাড়াও নেই, যেটা আকাশের কাছে অসহ্য লাগলো। চোয়াল শক্ত হলো। সন্ধ্যা আগের ন্যায় আকাশের দিকে এগিয়ে আসতে নিলে আকাশ সাথে সাথেই সৃজনের মাথায় পিস্তল ঠেকায়। সন্ধ্যা এবার রেগে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমি তো বললাম আমার আর ভাইয়ার সাথে আপনার কথা। আমার বাচ্চাকে ছাড়ুন। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, শিওর? মেইন হিসাব তো তোমার সাথেই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এদিকে সৃজনের কান্না থেমেছে, সাথে কাঁপুনিও। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল এর পরিধি অনেকাংশে কমে এসেছে। সৃজন আকাশের জড়িয়ে ধরে রাখা গলা ছেড়ে সোজা হয়। ভেজা চোখে তাকায় আকাশের দিকে। সৃজনকে নড়তে দেখে একই সময় আকাশও তাকায় সৃজনের দিকে। দুজনের চোখাচোখি হয়। আকাশ যদিও জানতো এই ছেলের চোখ দুটোর মনি তার মতোই সোনালি, কিন্তু কাছ থেকে দেখে কেমন যেন অদ্ভুত লাগলো। সৃজন তার ছোট ছোট 2 হাতে ভেজা চোখ মুখ মুছে আধো আধো স্বরে বলল, তুমি পূজা, তোমাকে আমি মাল দিব। কথাটা বলতে বলতে সৃজন বাঁ হাত উঁচু করে আকাশের গালে থাপ্পড় মারার জন্য। সন্ধ্যা ঢোক গেল। এটা তো সেই আকাশ নয় যে তার বাচ্চার মার সহ্য করবে। এটা এভি, যে আদতে মানুষ নয়, নয়তো একটা বাচ্চার সাথে কিভাবে এমন করতে পারে। সৃজন আকাশকে থাপ্পড় দিলে আকাশ না জানি তার ছেলেটাকে না জানি কি করে বসে। সন্ধ্যা শব্দ করে ডেকে ওঠে, আব্বা!
সৃজনের হাত থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। সন্ধ্যা নিজেকে সামলে মুখে হাসি ফুটিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দেখায়। মাকে এমন করতে দেখে সৃজনের মুখে হাসি ফুটে ওঠে। সেও তার ডান হাতের বুড়ো আঙ্গুল দেখায়। সৃজনের কাছে এটার অর্থ হলো কোনো ভয় নেই। সৃজন ভয় পেলে সন্ধ্যা এমন করে। এতটুকুতেই বাচ্চাটার সব ভয় দূর হয়ে গেল, যেমনটা এখন হলো। আকাশ ভুরু কুঁচকে একবার সন্ধ্যার দিকে তাকায়, তো একবার সৃজনের দিকে তাকায়। এরা মা ছেলে কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। আকাশ যে বেখেয়ালে আছে এটা সন্ধ্যার নজরে এসেছে। সন্ধ্যা মনে মনে হাসল। এরপর হঠাৎই পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে আকাশের কাছে চলে আসে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই সন্ধ্যা দুই হাতে গায়ের জোরে আকাশের বুকে ধাক্কা দেয়। আকাশের দৃষ্টি সৃজনের দিকে ছিল, সে বুঝতেও পারেনি। ফলস্বরূপ হাতের পিস্তল ছিটকে পড়ে যায়। সে নিজেও এক পা পিছিয়ে যায়। সৃজনকে কোলে নেওয়া হাত আলগা হয়। সন্ধ্যা আকাশের থেকে সৃজনকে ছিনিয়ে নেয়। সময় নষ্ট না করে সন্ধ্যা উল্টো ঘুরে সামনের দিকে এগোতে নিলে আকাশের দুপাশে দাঁড়ানো লোকগুলো সকলে একসাথে সন্ধ্যার দিকে বন্দুক তাক করে। সন্ধ্যা উল্টো দিকে ফিরে তাকায়, দেখতে পেল তার আর সৃজনের দিকে কতগুলো লোক বন্দুক তাক করে রেখেছে। কিন্তু সন্ধ্যার ফ্রেন্ড সৌম্যদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইফ বিচলিত কণ্ঠে বলল, সন্ধ্যা দাঁড়িয়ে যা। একই সময় আকাশ ডান হাত উঠিয়ে তার পেছনের গার্ডদেরকে উদ্দেশ্যে ইশারায় বোঝায় বন্দুক নামাতে। আকাশের কথা মেনে সকলে বন্দুক নামিয়ে নেয়, কিন্তু সাইফের কথা শুনে আকাশের দৃষ্টি ঘুরে যায় সাইফের দিকে। যে ছেলের দৃষ্টি সন্ধ্যার দিকে, সন্ধ্যাও দাঁড়িয়ে গিয়ে সাইফের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ব্যাপারটি আকাশের কাছে মোটেও ভালো লাগলো না। সন্ধ্যার কাজে যতটা না রাগ হলো, তার চেয়ে কয়েকশো গুণ বেশি রাগ সাইফের সন্ধ্যাকে নিয়ে কনসার্ন দেখে। আকাশ ডান হাতে তার একটি গার্ডের থেকে বড়সড় বন্দুক নিয়ে চোখের পলকে সাইফের দিকে ছুড়ে মারে। বন্দুকটি একদম সাইফের কপাল বরাবর এসে লাগে। সাইফ কপাল চেপে ধরে, বিস্ময় চোখে তাকায় আকাশের দিকে। আকাশের রাগান্বিত দৃষ্টি নিজের দিকে দেখে সাইফ ঢোক গিলল। সন্ধ্যা সাইফকে আঘাত পেতে দেখে ঢোক গিলল। পেছন থেকে কি আকাশ, সে আর দাঁড়ালো না। সামনে এক পায়ে এগোতেই আকাশ ঝড়ের বেগে এসে পেছন থেকে সন্ধ্যার লম্বা বেনি টেনে সন্ধ্যাকে নিজের দিকে ধাক্কা খায়। ডান হাতে সৃজনকে শক্ত করে ধরে কেড়ে নেয় সন্ধ্যার থেকে। সন্ধ্যা চেঁচিয়ে ওঠে। আকাশ তার ডান বরাবর পেছন দিকে সৃজনকে ছুঁড়ে মারল। সৃজন ভয় পেয়ে আবারও কেঁদে দেয়, বিড়বিড়ি করে বলে, বাতাসবাবু পূজা। আকাশ ঘাড় বাঁকিয়ে শক্ত গলায় আওড়ায়, কাসিম অ্যান্ড রিপিট দ্যাট। আকাশের কথা মেনে একজন গার্ড কান্নারত সৃজনকে ক্যাচ ধরে নেয়। আরেকজন এগিয়ে এসে সৃজনের মাথায় পিস্তল ঠেকায়। আকাশের লাথি খেয়ে জাবিরের বুকে ভীষণ ব্যথা পেয়েছিল, ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিল না। কিন্তু সৃজনের মাথায় আবারও পিস্তল ঠেকাতে দেখে রাগে শরীর রিরি করে ওঠে। সে দ্রুত উঠে আকাশের দিকে তেড়ে যেতে নিলে সাইফ জাবিরকে টেনে ধরে। জাবির দাঁত কিড়মিড় করে বলে, সাইফ ছাড়, ওর সাহস কি করে হয় আমাদের বাচ্চার কপালে বারবার পিস্তল ঠেকিয়ে ক্ষমতা দেখানোর। সাইফ ঢোক গিলল, কান্নারত সৃজনের দিকে চেয়ে বলে, প্লিজ জাবির, মাথা ঠান্ডা কর। লোকটাকে সুবিধার লাগছে না। আমরা এদিকে ওদিকে করলেই যদি ও আমাদের সৃজনের কোনো ক্ষতি করে দেয়। এবার জাবির কিছুটা শান্ত হয়। ইচ্ছে করছে এই আকাশকে জাস্ট খুন করে ফেলতে। তার ফ্রেন্ডের ভাই, বাচ্চা সবার ওপরে কিভাবে অত্যাচার করছে। এমপির ছেলে জাবির, রক্ত গরম হয় অল্পতেই। তার মাঝে ভদ্রতা সভ্যতা খুব কমই দেখা যায়, তবে কাছের মানুষদের ব্যাপারে প্রচুর পসেসিভ। এই যেমন বোন সমতুল্য সন্ধ্যার বিপদে মাথা ঠিক নেই। এদিকে আকাশ বাঁ হাতে সন্ধ্যার লম্বা বেনি পেঁচিয়ে ফেলেছে।
ডান হাতে সন্ধ্যার দু বাহু শক্ত করে রেখেছে। সন্ধ্যা ছাড়া পাবার জন্য মুচড়ামুচড়ি করে। ছেলের কান্নার আওয়াজে সন্ধ্যার ভেতরটা ছটফট লাগে। এক পর্যায়ে অসহ্য রকম কণ্ঠে আওড়ায়, অমানুষ, জানোয়ার, ছাড় আমায়। আকাশ চোখ বুজল, তীব্র রাগে ফোঁসফোঁস করছে। সন্ধ্যার হাত আর চুল আরো শক্ত করে ধরে। আকাশ চোখ বুজে রেখে তার মাথাটা দুই দিকে নাড়ালো একবার। এরপর গলা নামিয়ে গম্ভীর স্বরে বলে, ভাষা সংযত করো, আদারওয়াইজ তোমার এইসব বিহেভ এর ফিডব্যাক তোমার বেবি অ্যান্ড ভাইয়ের দিকে যাবে। তুমি নিশ্চয়ই চাও না তোমার বেবি ভাইয়ের কোনো ক্ষতি হোক, রাইট? কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ালো, ঢোক গিলল। কেন এমন করছে আকাশ? কি করতে চাইছে সন্ধ্যা বুঝতে পারে না। সে দাঁত কিরমির করে বলে, কি চাইছেন আপনি? আকাশ চোখ মেলে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, সব বলবো, মাই ডট ডট ডট। সন্ধ্যা অবাক হয় আকাশকে এমন করে কথা বলতে শুনে, তবে প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। এদিকে আকাশ তার বাঁ হাতে পাকানো বেনি সন্ধ্যার ব্লাউজের ভেতরে ছেড়ে দেয়, যার কুণ্ডুলি পিঠ পর্যন্ত পৌঁছায়। সন্ধ্যা কেঁপে ওঠে, বুঝলো না আকাশ কি করছে। আকাশ ডান হাত সরিয়ে বাঁ হাতে সন্ধ্যার দুই হাত ধরে। সন্ধ্যা ছাড়িয়ে নেওয়ার জন্য আরেকবার ছটফট করে উঠল, কিন্তু আকাশ সুবিধা করতে দিল না। আরো শক্ত হাতে সন্ধ্যাকে চেপে ধরে। সন্ধ্যার পিঠ আকাশের বুকে বাঁ পাশে এসে ঠেকেছে। আকাশ আশেপাশে চোখ ঘোরালে চোখে মুখে অজস্র বিরক্তি ভর করে ছেলেটার। ফোঁস করে শ্বাস ফেলে। এরপর আকাশ তার ডান হাতে সন্ধ্যার কাঁধে অবহেলে পড়ে থাকা ওড়নাটি সন্ধ্যার মাথায় টেনে দিয়ে ঠান্ডা গলায় বলে, আমি জানি আমি অমানুষ, বাট তোমাকে মানুষ হয়ে থাকতে হবে, আদারওয়াইজ আমাকে যতটা খারাপ দেখছো এর চেয়ে কয়েক হাজার গুণ খারাপ হব। আকাশের কথাটা শুনে সন্ধ্যা যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো আকাশকে তার মাথায় কাপড় টেনে দিতে দেখে। আকাশ কথাটি দ্বারা কি বোঝালো সন্ধ্যা 100% সঠিক বুঝতে না পারলেও আন্দাজ করলো সে কিছুটা খোলামেলা ভাবে থাকে। এই জন্যই আকাশ কথাটা বলেছে। কিন্তু কেন? সন্ধ্যা সত্যি বুঝতে পারলো না। আকাশ সন্ধ্যাকে কথাটা বলে মাথা তুলে সৌম্যর দিকে তাকায়। সৌম্যর অসহায় দৃষ্টি জোড়া কখনো তার ভাগ্নের ওপরে পড়ছিল, তো কখনো তার প্রিয় বনুর ওপর। আকাশ তার দিকে তাকিয়েছে বুঝতে পেরে সৌম্যও তাকায় আকাশের দিকে। দুজনের চোখাচোখি হয়। সৌম্য শক্ত গলায় বলে, আমার বনু আর সৃজনকে ছেড়ে দিন। আকাশের চোখে মুখে অসম্ভব রাগ মিশে। সৌম্যর কথায় সে হাসল। অতঃপর গম্ভীর গলায় বলে, তুই কি জেলে যাবি, নাকি তোর আর তোর বোনের ছেলেকে আপ্যায়ন করতে হবে? জেলে তোকে যেতে হবে, বাট বেবিকে আপ্যায়ন করার পর যাবি, নাকি আগেই যাবি, কোনটা? আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। আর পারছে না সে। কষ্ট হয় না তার সৃজনের শত্রু আছে বলে। কষ্ট হয় সৃজনের শত্রু রূপে তার স্বামী আর সৃজনের আপন বাবাকে দেখে। তার ভাইটার সাথে এমন জঘন্য ব্যবহার করার ব্যাপারটি মেনে নিতে পারলেও ছেলের প্রতি আকাশের ব্যবহার মেনে নিতে পারছে না। সন্ধ্যা ঢোক গেলে আবারও মোচড়ামুচড়ি করে আর চেঁচিয়ে বলতে নেয়, ছাড় আ। মাঝ থেকে আকাশ ডান হাতে সন্ধ্যার মুখটা চেপে ধরে। বাঁ হাতে সন্ধ্যার দুই হাত আরো শক্ত করে ধরে। ফলস্বরূপ সন্ধ্যা না তো কথা বলতে পারে আর না তো নড়াচড়া করতে পারে। সৌম্য আকাশের কথায় অবাক না হলেও আতঙ্কিত চোখে তাকায় সৃজনের দিকে। সৃজনের কান্না থেমেছে, তবে চোখ ভর্তি জল। মায়া মায়া চোখ চারিদিকে ঘোরাচ্ছে বাচ্চাটি। সৌম্য আবারও তাকায় আকাশের দিকে, ছোট করে বলে, যাচ্ছি, আপনি সৃজনকে ছেড়ে দিন। আকাশ রেগে বলে, আগে যা ফার্স্ট। সৌম্য কয়েক সেকেন্ড আকাশের দিকে চেয়ে রইল। গত 2 বছর আগে আকাশের বয়স কম ছিল, আজ বেশি। অথচ আকাশের মুখে আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বলতা। কিন্তু সে আগের চেয়েও বেশ কালো হয়ে গিয়েছে। ব্যাপারটি সৌম্যর মনে আসার কারণ আছে। গত 2 বছরে সৌম্য যে কত শত চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, প্রতিটি জায়গা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একদম
হওয়া চাকরি থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথম প্রথম সৌম্যর অবাক লাগতো, সে এতটাও অযোগ্য নয় যে একটা নর্মাল চাকরি পাবে না। কিন্তু সে সত্যি একটা চাকরিও পায়নি। এরপর ধীরে ধীরে বুঝতে পেরেছিল আকাশ বাংলাদেশে না থাকলেও সুদূর বিদেশে থেকে তার সুখে থাকার উপায়গুলো কেড়ে নিচ্ছিল। এটা না বোঝার কথা না। আকাশ তাকে কোনো এক অজ্ঞাত কারণে সহ্য করতে পারে না। এ কথা তো সেই প্রায় 3 বছর আগেই বুঝেছিল, যদিও তার মনের কথা কাউকে বলেনি। তবে আজ দুঃখ হলো এটা ভেবে যে আকাশ দিনের পর দিন তার সুখ কেড়ে নিজের সুখ কুড়িয়েছে বোধহয়। যার প্রমাণ হয়তো আকাশ এই উজ্জ্বলতা আর তার মলিনতা। সৌম্য ভেবেছিল সে তার ইরাবতীকে টিউশন করিয়ে অভাবের সংসারের জীবনটাকে কাটিয়ে দিবে। চাকরি লাগবে না তার, মধ্যবিত্ত জীবন তো আর তার কাছে নতুন নয়। কিন্তু সেইটুকু আকাশ কেড়ে নিল। সে কল্পনাও করেনি আকাশ তার নামে এভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিবে। কথাগুলো ভেবে সৌম্যর দৃষ্টি ঝাপসা হয়। আকাশের শক্ত কণ্ঠে সৌম্যের ধ্যান ভাঙে। তুই কি যাবি, নাকি তোদের বেবিকে কিছু করব? সৌম্য তার ঝাপসা দৃষ্টি জোড়া দ্রুত সরিয়ে নেয়। আর কারোর দিকে তাকালো না, উল্টো ঘুরে সামনের দিকে এগোয়। সন্ধ্যা তার ভাইকে যেতে দেখে ছটফট করে। খুব করে বলতে চাইল, ভাইয়া যেও না, কিন্তু মুখ থেকে একটা টু শব্দও বের করতে পারল না। আকাশ তার চোখ মুখ ধরে রাখায় মেয়েটার চোখ মুখ ফেটে জলকণা বেরিয়ে পড়ে। তার সেই ভাইকে রক্ষা করতে পারল না, যে তার জীবন বাজি রেখে সব সময় তার বোনকে আগলে রেখেছিল। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। কতগুলো মাস পরিচিত আকাশ থেকে অপরিচিত আকাশ হয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে। আকাশ তার ভাইয়ের শখের বাড়ি কেড়ে নিয়েছে, আর তার সাথে কত শত দুর্ব্যবহার করেছে। এত কিছুর পরেও সন্ধ্যা আকাশকে ভুলে থাকতে চেয়েছে, তবে ঘৃণা করেনি। কিন্তু আজ আকাশের প্রতি এত পরিমাণ ঘৃণা কাজ করছে, এর পরিমাণ হয়তো অপরিসীম। সৌম্য ধীর পায়ে সামনে এগোয়, ডান হাতে ঝাপসা চোখ জোড়া একবার ডলে নেয়। সৌম্যর মনে হলো সে তার জীবনের প্রথম চোখের সামনে দেখছে কোনো বাবা তার নিজের রক্তের ছেলেকে বলির পাঠা বানিয়ে খালাতো ভাইকে জেলে পাঠাচ্ছে, অথচ আকাশের কাছে তার চেয়ে সৃজনের মূল্য 1000 গুণ বেশি হওয়ার কথা ছিল। সৌম্যর কেন যেন নিজের ভাগ্যের সাথে সাথে আকাশের ভাগ্যও দেখে হাসি পেল। ভাগ্য কতটা খারাপ হলে বাবা হয়ে অজান্তেই নিজের ছেলের মাথায় বন্দুক ঠেকায়। সৌম্য খুব করে চাইলেও আকাশের মৃত্যুর আগের দিন হলেও আকাশের স্মৃতি ফিরে আসুক, কারণ সেটাই হবে আকাশের সবচেয়ে বড় শাস্তি। সৌম্য চায় আকাশ শাস্তি পাক, আকাশের স্মৃতি মুছে যাওয়ার অজুহাতে। আকাশের করা অন্যায়ের শাস্তি মওকুফ করে দিতে চায় না সৌম্য। তার চেয়ে প্রিয় মানুষ দুটো, ও তার ইরাবতী আর বনু, যারা আকাশের জন্য গত 3টা বছর অনেক কষ্ট পেয়েছে, আর আজ তার সাথে যুক্ত হলো তার প্রাণ প্রিয় সৃজন। সৌম্য বড় করে শ্বাস নেয়, মনে মনে আওড়ায়, যদি আল্লাহ সত্য থেকে থাকে তবে এই জমিনের মাটিতেই তিনি আপনার জন্য কঠোর শাস্তির প্রস্তুত করবেন। এদিকে সন্ধ্যার সে ফ্রেন্ডরা হতবাক হয়ে দেখে যায় সাফা লামিয়ার পিছে দাঁড়িয়ে। সে তখন থেকে নিঃশব্দে চোখের পানি ফেলছে। লামিয়া একটু পরপরই চোখের পানি মুছে নেয়। আর কেউ না চিনলেও সে তো আকাশকে চেনে। মেয়েটির প্রিয় বান্ধবী সন্ধ্যা আর সৌম্যর জন্য অশ্রুর বন্যা বইয়ে দিচ্ছে যেন। জাবির নিজেকে শান্ত রাখতে পারছে না। একদিকে সন্ধ্যা, আরেকদিকে সৃজন, আরেকদিকে সৌম্য। জাবির আকাশের দিকে আবারও তেড়ে যেতে নিলে সাইফ পুনরায় জাবিরকে আটকে দিয়ে রেগে বলে, জাবির, তুই বারবার ভুলে যাচ্ছিস কেন? ওই লোকটার কাছে আমাদের সৃজন আছে। মাথা গরম করে কোনো সমাধান হয় না, প্লিজ বোঝার চেষ্টা কর। জাবির সৃজনের দিকে তাকায়, যার টলমল আঁখি
অবুঝ চোখ চারিদিকে ঘুরছে। এরপর জাবির তাকায় নিঃশব্দে কান্নারত সন্ধ্যার পানে। ঢোক গিল ছেলেটা। সে যেটা চায় সেটা হতে কখনো এত সময় লাগেনি, কিন্তু আজ হচ্ছে না। কে এই লোক? তার ফ্রেন্ডদের পেছনে কেন লাগছে? তবে জাবির, সাইফ আর সাফা অবাক হয়েছে আকাশের সোনালী চোখের মনি দেখে, একদম সৃজনের মতো। যদিও এটা বিশেষ পাত্তা দেয়নি, কারণ পৃথিবীতে একই বৈশিষ্ট্যের মানুষ শুধু দুটো নয়, হাজারটা আছে। পৃথিবীর জাবির সন্ধ্যার দিকে চেয়ে ঢোক গেলে অসহায় কণ্ঠে বলে, ওই দেখ, আমাদের সাহসী সন্ধ্যা কষ্ট পাচ্ছে। সৃজন আর সৌম্য ভাইয়া আর কত আপন বল, অথচ ওরা দুজনেই কত বিপদে। মনে হচ্ছে জীবনে প্রথম একটা খুন করব, আর সেটা হলো এই লোক। জাস্ট নিতে পারছি না একে। এটুকু বলেই থামে জাবির, সাইফের দৃষ্টিতে অসহায়ত্ব। সৃজনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে তাদের হাত পা যে অদৃশ্য বাঁধনে বেঁধে দিয়েছে, কি করবে তারা? সৌম্য ভেতরে চলে গেলে আকাশ সন্ধ্যাকে নিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। তবে সন্ধ্যার হাত মুখ কোনোটাই ছাড়ল না। এইদিকে ফেরানোই সর্বপ্রথম সন্ধ্যার চোখ পড়ে সৃজনকে, যার মাথায় এখনো বন্দুক ঠেকানো। সন্ধ্যার বুকটা হু হু করে ওঠে। মাকে দেখে সৃজন দুই হাত বাড়িয়ে ঠোঁট উল্টে কেঁদে দিয়ে বলে, মা, আমাকে কুলে নাও। ছেলের এমন দশায় সন্ধ্যার চোখে অশ্রু জমে। সে আবারও ছটফটালো, অথচ একটুও নড়তে পারল না। আকাশ সন্ধ্যার উদ্দেশ্যে বলে, তোমার বেবিকে সুস্থ চাইলে ভদ্র মেয়ের মতো চুপচাপ আমার সাথে গাড়িতে গিয়ে বসবে, বুঝেছ? কথাটা বলে আকাশ সন্ধ্যার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। সন্ধ্যা রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। সৃজনের দিকে চেয়ে ঢোক গিলে বলে, আপনার সব কথা শুনবো, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে বলে, শিওর? আগে গাড়িতে উঠে বসো। কথাটা বলে আকাশ তার বাঁ হাতের মুঠোয় রাখা সন্ধ্যার দুই হাত ছেড়ে সন্ধ্যার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে তার গাড়ির দিকে এগোয়। সন্ধ্যা নীরবে আকাশের সাথে পা মেলায়, দৃষ্টি সন্ধ্যার পানে। সৃজন একবার আকাশের দিকে তাকায়, আর একবার সন্ধ্যার দিকে। বলে, মা, কোথায় যাচ্ছ? আমি যাব। ততক্ষণে আকাশ তার গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে দিয়েছে। সন্ধ্যা ছেলের দিকে চেয়ে নিজেকে সামলায়, মুখে জোরপূর্বক একটা হাসি টেনে বলে, একটু পরেই চলে আসবো আব্বা, তুমি। আকাশ ধমক দিয়ে বলে, আমার লেট হচ্ছে। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে, তাতে দাঁত চেপে বলে, তুই একটা আকাশ সন্ধ্যাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, বাকিটা জানি। কথাটা বলে শব্দ করে গাড়ির দরজাটা লাগায় আকাশ। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকালে লামিয়া আর সাফার কান্না মাখা মুখ দেখে লামিয়াকে ইশারা করে, আমরা আছি, তুই চিন্তা করিস না। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকায়। সৃজন অবুঝ চোখে চেয়ে আছে মায়ের দিকে, চোখ দুটো টলমল করছে। মাকে ডাকলে মা তার কাছে আসেনি, এমন কখনো হয়নি, কিন্তু আজ মা তার কাছে আসছে না বলে সৃজনের কান্না পাচ্ছে। ছেলের মনের ভাব বুঝতে পেরে সন্ধ্যার দম বন্ধ লাগে। ড্রাইভিং সিটে আকাশ উঠে বসলে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রেগে বলে, আমার বাচ্চাকে ছাড়ছেন না কেন? আকাশ ভাবলেশহীন, যেন সন্ধ্যার কথা শুনতে পায়নি। ফোনে মগ্ন সে। সন্ধ্যার অসহ্য লাগে। শুধুমাত্র এক সৃজনের জন্য সে এখনো শান্ত আছে। আকাশের আকাশের সাদা কোটের ফাঁকে গুজে রাখা পিস্তল চোখে পড়ে সন্ধ্যার। সন্ধ্যা দৃষ্টি উঠিয়ে আকাশের মুখের দিকে তাকালো। আকাশকে একেবারে অন্যমনস্ক দেখে সন্ধ্যা অতি সাবধানতার সাথে আকাশের পেছনে গুজে রাখা পিস্তলটা ছিনিয়ে নিতে গেলে আকাশ ঝড়ের বেগে সন্ধ্যার উপরে ঝুঁকে এসে সন্ধ্যার শাড়ির আঁচল পেঁচিয়ে মেয়েটার মুখটা বেঁধে দেয়।
প্যান্টের বেল্টটা একটানে খুলে শক্ত করে সন্ধ্যার 2 হাত বেঁধে দেয়, এরপর সিট বেল্ট লাগিয়ে দেয়। কথাটা আকাশ এত দ্রুত আর যেন করলো যেন আকাশ এইসব করার জন্যই প্রস্তুত ছিল। সন্ধ্যা আকাশের কাণ্ডে বিস্মিত হয়। আকাশ তো ফোনে মগ্ন ছিল, তাহলে তার কাজ টের পেল কি করে? ছটফট করে মেয়েটা, চোখ দ্বারা ভস্ম করে দেয় আকাশকে। আকাশ তার কাজ শেষ করে ডান হাতের আঙ্গুলগুলো দ্বারা সন্ধ্যার মুখ 2 দিকে নাড়িয়ে বাঁকা হেসে বলে, জানি ভীষণ চতুর মেয়ে তুমি, বাট আমাকে বোকা ভেবে ভুল করো না। ডোন্ট ওয়ারি, তোমার ভাইকে ছাড়ানোর জন্য আমি একটা কিউট ব্যবস্থা করেছি। তুমি শুধু আমার কিছু শর্ত চুপচাপ মেনে নেবে। বিনিময়ে তোমার ভাইকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হবে। আর ওয়েট। কথাটা বলে আকাশ তার বডিগার্ডদেরকে উদ্দেশ্য করে বলে, বেবিদের ছেড়ে দেয় আর কাজ শেষ। কথাটা বলে আকাশ ড্রাইভিং সিটে এসে বসে। আকাশের কথায় একজন গার্ড সৃজনের মাথা থেকে পিস্তলটা সরিয়ে নেয়। অপরজন সৃজনকে কোল থেকে নামিয়ে দিলে লামিয়া দৌড়ে এসে সৃজনকে কোলে তুলে নেয়। সন্ধ্যার চোখে পড়ে দৃশ্যটি। মনে হলো বুকের ওপর থেকে বড়সড় একটা পাথর সরে গেল। স্বস্তি পায়। আকাশ গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যার কান্না পায়। আজ প্রথম সে তার ছেলের ডাকে এভাবে অবজ্ঞা করলো। বুক ফেটে যাচ্ছে তার। নড়াচড়া বা একটুও টুঁ শব্দ করতে পারবে না। আর তাই ভাই সন্ধ্যা আর ভাবতে পারল না তার সম ভাইয়াকে সে কিভাবে জেলে দেখবে। কি কষ্ট, কি দুঃখ। সবকিছুর কারণ তার এককালের প্রাণপ্রিয় স্বামী। আকাশ তার মতো গাড়ির স্পিড বাড়ায়, চোখে মুখে গাম্ভীর্যের ছাপ। এত এত কাণ্ড ঘটিয়েও তার মুখে বিন্দু মাত্রও অনুশোচনা নেই, আত্মগ্লানির ছাপ দেখা গেল না। একদিকে সৃজন লামিয়ার গলা জড়িয়ে ফুঁপিয়ে উঠে বলে, খালামণি, মা আছে না আমার কাছে, মা পুচা হয়ে গেছে। লামিয়া অসহায় চোখে তাকায়। পাশ থেকে সাফা চোখের পানি ফেলে আর বাঁ হাতে সৃজনের মাথায় বোলায়। সাইফ আর জাবির আকাশের গাড়ির দিকে যেতে নিলে লামিয়া বলে, তোরা ওনার সাথে পারবি না, উনি আকাশ ভাইয়া। লামিয়ার কথায় সাইফ জাবির দুজনেই উল্টো ঘুরে দাঁড়ায়। জাবির দাঁত কিরমির করে বলে, ও আকাশ, ওকে আকাশেই পাঠিয়ে দিব, ওর জমিনে কোনো জায়গা হবে না। জাবির না বুঝেও সাইফ বুঝেছে লামিয়া কাকে বুঝিয়েছে। অবাক হয়ে বলে, সন্ধ্যার হাজবেন্ড আকাশের কথা বলছিস? লামিয়ার উত্তরে বলে, হুম, অরুণ ভাইয়ার কাছে শুনেছিলাম উনি এখন ইংল্যান্ডের মাফিয়া কিং। জানি না কেন দেশে ফিরে আবারও সন্ধ্যাদের জীবনে এমন নরক বানাচ্ছে। লামিয়ার কথা শুনে সাইফ, জাবির, সাফা তিনজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তো সৃজনের বাবা, বাবা হয়ে ছেলের সাথে কেমন জঘন্য আচরণ করলো ভাবা যায়। এতদিন গল্প শুনেছে, আজ নিজের চোখে দেখলো। সৃজন লামিয়ার গলা ছেড়ে সাইফ আর জাবিরের দিকে চেয়ে কান্না মাখা গলায় বলে, সাইফ মামা, জাবিল মামা, আমি মা কাছে যাব। সকলে সৃজনের দিকে তাকায়। জাবির কিছু একটা ভেবে বলে, আমি সৌম ভাইয়ের কাছে আছি, তুই সৃজনকে নিয়ে সন্ধ্যার গাড়ির পেছনে যা। কথাটা বলে পকেট থেকে বাইকের চাবি বের করে সাইফের হাতে দেয়। সাইফ বাইকের চাবি নিয়ে সৃজনকে কোলে নিয়ে দ্রুত বাইকে এসে ওঠে। সৃজন বাইক পেয়ে খুশি হয়, কিন্তু মাকে কোথাও দেখতে না পেয়ে সেই খুশি মিলিয়ে যায়। সাইফ সৃজনের মাথায় একটা চুমু খেয়ে বলে, মামা, শক্ত করে ধরে বসো, মার কাছে যাচ্ছি। সৃজন 2 হাতে বাইক শক্ত করে ধরে খুশি হয়ে মাথা নেড়ে বলে, আত্মা আত্মা, মার কাছে চলো। জাবির কানে ফোন নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, বাবা প্লিজ কিছু করো, আমার ফ্রেন্ডের ভাই সৌম্য ভাইয়া উনি, বোঝার চেষ্টা করো। জাবিরের বাবা থতমত কণ্ঠে বলে, বাবা তুমি আমার কথা বোঝার চেষ্টা করো,
এখানে আমার কথায় কোনো কাজ হবে না। তুমি অন্য এক ফাঁসির আসামিকে দেখিয়ে দিলেও আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু সৌম্যর ব্যাপারটা জটিল। ও আটক হয়েছে অনেক উপর মহলের অর্ডারে। কেউ ওকে ছাড়িয়ে নিতে পারবে না। আমাদের কারোর হাতে কিচ্ছু নেই। বাবার কথায় জাবির হার মেনে কলটা কেটে দেয়। অসহ্য লাগছে সবকিছু। এই প্রথম একটা কাজে ব্যর্থ হয়ে রাগে ফোঁস করছে। সৌম্যকে সেলের ভিতরে ঢুকতে বলেছিল পুলিশ। তখনই জাবির দৌড়ে এসে সৌম্যর হাতটা টেনে ধরে বলে, ভাইয়া দাঁড়ান। সৌম্য পিছু ফিরে তাকায়। জাবিরের পেছনে শুধু লামিয়া আর সাফাকে দেখে বিচলিত কণ্ঠে বলে, আমার বনু কোথায় আর সৃজন? জাবির ঢোক গিলল। লামিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া সন্ধ্যা খালাম্মার কাছে গেছে। লামিয়া কথাটা সৌম্যকে চিন্তামুক্ত করার জন্য বলল। জাবির আর সাফাও মাথা নাড়ালো। সৌম্য ঢোক গিলে বলে, আমি জানি তোমরা মিথ্যা বলছো। জাবির, তুমি এখান থেকে যাও। আমার বনু আর সৃজনকে নিয়ে আমার বাসায় রেখে আসবে, যেখানে ইরাবতী আছে। জাবির চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশ সন্ধ্যার স্বামী, সে সন্ধ্যাকে কোথায় নিয়ে গেল বুঝতে পারছে না, কিন্তু আকাশের কাজে মনে হয়েছে সৃজন আর সৌম্যকে গুটি বানিয়ে সন্ধ্যাকে নিয়ে গেল। সন্ধ্যার কোনো ক্ষতি করবে না, এটা তার ছোট্ট একটা ধারণা। কিন্তু এখান থেকে সে চলে গেলেই সৌম্যকে সেলের ভেতরে যেতে হবে, যেটা সে চাইছে না। সন্ধ্যাকে অন্তত এটা বলতে পারবে তারা সৌম্য ভাইয়াকে ওই অন্ধকার ঘরে ঢুকতে দেয়নি। জাবির ফোঁস করে শ্বাস ফেলে পুলিশদের উদ্দেশ্যে বলে, 4 কাপ সহ টেবিলে চেয়ার টেবিলের ব্যবস্থা করো, কথা আছে আমার। একজন পুলিশ কিছু বলতে নিলে জাবির গম্ভীর গলায় বলে, কথাটা সৌম্য ভাইয়ার সাথে। কোনো কথা শুনতে চায় না। জাবিরের মুখের উপরে কেউ আর কথা বলতে পারলো না। সৌম্য জাবিরের কথা শুনে রেগে বলে, আমি তোমাকে কি বললাম জাবির? আমার বোনু আর সৃজনকে আমার বাড়ি দিয়ে আসতে, আর তুমি আমার সাথে চায়ের গল্প করতে চাইছো? এক্ষুনি যাবে তুমি। জাবির ঢোক গিলে বলে, ওদের কিছুই হবে না। সৃজন সাইফের সাথে আছে, চিন্তা করবেন না ভাইয়া। সৌম্য সাথে সাথে বলে, আর আমার বোনু? জাবির কি বলবে বুঝলো না। একটি চেয়ার এগিয়ে দিয়ে বলে, ভাইয়া আপনি বসুন, আমরা বসে। তার আগেই সৌম্য রেগে জাবিরের কলার ধরে দাঁতে কিরমির করে বলে, আবার আমাকে বসতে বলছো? আমি বলছি না তুমি আমার বোনু আর সৃজনের কাছে যাবে? কেন আমার অবাধ্য হচ্ছ? তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো জাবির। জাবির মাথা নিচু করে নেয়, বলে, সরি ভাইয়া। সৌম্য জাবিরের কলার ছেড়ে অসহায় কণ্ঠে বলে, তোমরা কি বোঝো না আমার জন্য আমার বোনু সৃজন ওরা ঠিক কি? কেন আমার কথা ভেবে এখানে পড়ে আছো তোমরা? আমার কিছুই হবে না। প্লিজ জাবির যাও, রিকোয়েস্ট করছি। সৌম্যর কথায় জাবির, লামিয়া, সাফা অসহায় চোখে তাকায়। কি করবে তারা এখন? আকাশ সন্ধ্যাকে নিয়ে তাদের বাড়ি এসেছে, বাসায় আসমানি নওয়ান নেই। এই জন্য আকাশকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আকাশ তার ঘরে সন্ধ্যাকে একটি চেয়ারে বসিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কারণটা অবশ্যই সন্ধ্যার অতিরিক্ত ছটফটানো, সাথে সন্ধ্যার চতুরতার ব্যাপারটি আকাশ খুব ভালো করেই জানে। আকাশ সন্ধ্যার সম্মুখ বরাবর অপর একটি চেয়ারে বসেছে, ডান পা বাঁ পায়ের ওপরে রাখা। দৃষ্টি সন্ধ্যার রাগান্বিত মুখপানে। সন্ধ্যা মুচড়ামুচড়ি করতে করতে রাগান্বিত স্বরে বলে, আপনার প্রবলেম কি? আমি আপনার কথা শুনেছি, এবার আমার বাচ্চাকে এনে দিন আমার কাছে। আকাশ নিশ্চুপ, মনে হচ্ছে কিছু ভাবছে। আকাশকে চুপ দেখে সন্ধ্যা আগের চেয়েও চেঁচিয়ে বলে, জানোয়ার, ছেড়ে দে আমায়। আবারও আমার বাচ্চার কিছু করলে তোকে ছাড়বো না আমি। আকাশের কপালে বিরক্তির ভাঁজ পড়ে। ঠোঁট কামড়ে বলে, ধরতে পারলে না, তার আগেই না ছাড়ার কথা ভাবছো? ভেরি গুড, আমিও এটাই ভাবছি, বাট ভাষা সংযত করো। লাস্ট কথাটা ধমক দিয়ে বলে আকাশ। সন্ধ্যা চেঁচিয়ে বলে, পারবো না। আকাশ ডান হাত চাপ দাড়িতে চালায় আর গম্ভীর গলায় বলে, পারবে পারবে, সব পারবে, জাস্ট সময়ের অপেক্ষা। ভাইকে জেল থেকে বের করতে চাও না? কথাটা শুনে সন্ধ্যা শান্ত হয়।
আকাশ বুঝতে পেরে একটু হাসলো বোধ হয়। ডান পা সামান্য নাড়াতে নাড়াতে গম্ভীর গলায় বলে, প্রথম শর্ত, হাজবেন্ডকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয় শর্ত, ফ্রেন্ড সার্কেল থেকে ছেলে দুটোকে বের করে দিতে হবে। তৃতীয় শর্ত, উইদাউট হিজাব বাইরে বেরোনো নিষেধ। আই মিন, লম্বা বেনি হিজাবের তলায় রাখতে হবে। চতুর্থ শর্ত, বেবিকে দত্তক দিয়ে দিতে হবে। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। স্বামীকে ভুলে গিয়ে, মানে? আকাশ বোঝাচ্ছে সন্ধ্যার স্বামী অন্য কেউ। এটা সন্ধ্যা বুঝেছে। আকাশকে আকাশকে মাঝের দুটো শর্ত দিয়ে দেখে সন্ধ্যা অবাক হয়। আর শেষের শর্ত কি বলল? তার বাচ্চাকে দত্তক মানে আরেকজনকে দিয়ে দিতে হবে। কথাটা ভাবতে সন্ধ্যার বুকটা স্যাঁত করে ওঠে। সে তার সৃজনকে ছাড়া মরে যাবে। রাগে সন্ধ্যার শরীর কাঁপছে। তার হাত খোলা থাকলে এখন সত্যি সত্যি সে আকাশকে একেবারে খুন করে ফেলতো। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, প্রথমত, আমি আমার হাজবেন্ডকেই সারা জীবন ভালোবাসবো, তাই কোনো জানোয়ারকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, সাইফ আর জাবির সারা জীবন আমার ফ্রেন্ড থাকবে, কারণ আমি আর পাঁচজনের মতো অকৃতজ্ঞ নই। তৃতীয়ত, এখন থেকে সবসময় চুল ছেড়ে দিয়ে বাইরে বেরোবো। সব শেষে, তোর 14 গোষ্ঠী মিলেও আমার থেকে আমার বাচ্চাকে আলাদা করতে পারবি না, জানোয়ার একটা। সন্ধ্যার কথা শুনে আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করলো। চোখ মুখে ক্রোধ জমা হয়। দাঁতে দাঁত চেপে বলে, শর্তগুলো মানলে তোমার ভাই সৌম্যকে মুক্তি দিয়ে দেওয়া হবে। শর্ত না মানলে সৌম্যর কনফার্ম ফাঁসি। দুটো অপশন, চুজ করবে তুমি, ফলাফল দিব আমি। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফাঁসি? তার সৌম্য ভাইয়ার ফাঁসি? সন্ধ্যার সারা শরীর কারেন্ট শক খাওয়ার মতো করে কেঁপে ওঠে। আল্লাহ, এসব কিসের শাস্তি দিচ্ছে তাকে? আকাশ চেয়ারের থেকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে, ওকে, তোমাকে শর্ত মানতে হবে না, আমি ফলাফল দিচ্ছি। এরপর আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে। সাথে সাথে রিসিভ হয়। আকাশ বাঁ হাত প্যান্টের পকেটে গুজে সন্ধ্যার দিকে চেয়ে ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, সৌম্যর ফাঁসি। মাঝ থেকে সন্ধ্যা চোখ বুজে বহু কষ্টে উচ্চারণ করে, আমি আপনার সব শর্ত মানব, আমার ভাইয়াকে ছেড়ে দিন। আকাশ বাঁকা হেসে বলে, ক্যান্সেল, মামলা উঠিয়ে নাও, দেন সৌম্যকে গাড়ি করে সেভলি ওর বাসায় পৌঁছে দাও। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তার সৃজনকে সে কিছুতেই কোথাও যেতে দিবে না। আসমানি নওয়ান বাড়ি ফিরলে তার এই জানোয়ার ছেলেকে সে দেখে নিবে। আবছা আলোকময় রুমের মাঝখানে একটি পাতা চেয়ারে একটা লোক বসা, যার পরনে কালো শার্ট, কালো প্যান্ট, মুখে কালো রুমাল বাঁধা। অন্ধকারের কারণে ভীষণ অস্পষ্ট লাগে তাকে। শুধু সাদা দুটো চোখের মণি দুটো জ্বলজ্বল করছে। যে চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে, অজস্র ক্রোধ নুয়ে পড়েছে যেন। হঠাৎই তার সামনে পাতা একটি কাচের টেবিলে গায়ের জোরে একটা লাথি বসায়। টেবিলের ওপরে রাখা 3টা হুইস্কির বোতল, দুটো গ্লাস সহ টেবিলের কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সব। ছেলেটি চিৎকার করে বলে, সব প্ল্যান ভেস্তে যাচ্ছে, সব ভেস্তে যাচ্ছে। ওই এভি আর আমার প্রাণকে আলাদা করতে এত কিছু করলাম, সেই এভি আবারও আমার প্রাণের পিছু ছুটছে। না, এই সব হতে পারে না, আমার সব চেষ্টা বৃথা যেতে পারে না। কথাগুলো বলতে বলতে ছেলেটি ঘরের কোনায় দাঁড়ানো একজন লোকের কাছে এসে লোকটির মাথায় পিস্তল ঠেকিয়ে হুংকার ছেড়ে বলে, এই ডক্টর, এভিকে কিসের মেডিসিন দিস তুই? ও কেন আবারও আমার প্রাণের দিকে পা বাড়ায়? লোকটি থরথর করে কাঁপছে, ভীত কণ্ঠে বলে, আমি শুধু মেমোরি ব্লক করে রাখতে পারি, বাট ফিলিংসটা মেরে ফেলার মেডিসিন আমার কাছে নেই বস। কথাটা সাদা চোখের মণিওয়ালা ছেলেটির বিন্দুমাত্র পছন্দ হলো না। বাঁ হাতে ডক্টরের গলাটা চেপে ধরে, ডান হাতের পিস্তল লোকটির মাথায় আরো শক্ত করে চেপে ধরে বলে, নেই মানে?
আবিষ্কার কর মেডিসিন, নয়তো তোর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। কথাটা বলে সেই ডক্টরকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিৎকার করে বলে, সম্মুখে সসম্মানে বাড়ি পৌঁছে দিচ্ছে মানে কি? ওকে ছাড়বো না, আমি ছাড়বো না ওকে। ছেলেটির প্রতিটি কথায় তীব্র ক্রোধ ফুটে ওঠে, চোখ দুটো যেন জ্বলছে। ধীরে ধীরে সে দেওয়াল ঘেঁষে উঠে পড়ে, ডান পায়ের হাঁটু বরাবর পিস্তল ধরে রাখা ডান হাত রাখে, বা পা মেলে দেয়, দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। চোখের পর্দায় ভেসে ওঠে কিছু স্পষ্ট দৃশ্য। আদর অদির, আদর অদির, আদর অদির। 7 বছরের সন্ধ্যা, গাছতলায় বসে অনবরত এই নাম জপছে। এক পর্যায়ে অসহ্য হয়ে সে থেমে যায়, উল্টো দাঁড়িয়ে 2 হাত কোমরে রেখে দণ্ডায়মান অধীরের দিকে চেয়ে অধৈর্য গলায় বলে, তোমার নাম কোনটা? 18 বছরের অধীর সন্ধ্যার কাণ্ড দেখে হাসতে হাসতে নিচু হয়ে হাঁটুতে ভর দেয়। অনেক কষ্টে নিজেকে সামলে সন্ধ্যার মুখ বরাবর মুখ রেখে বলে, কোনোটাই না, দুটোই ভুল। তোর মাথায় তো গোবরও নেই রে প্রাণ, সামান্য একটা নাম মনে রাখতে পারিস না? সন্ধ্যা রেগে বলে, তুমিও তো আমার ভুল নাম বলো। আমার নাম সন্ধ্যা, আর তুমি সারাদিন প্রাণ প্রাণ করো। অধীর ডান হাতে সন্ধ্যার মাথায় একটা টোকা মেরে বলে, আমার জন্য তোর নাম প্রাণ, প্রমাণ লাগবে তোর? সন্ধ্যা ওপর নিচ মাথা নেড়ে বোঝায়, প্রমাণ লাগবে তার। অধীর মৃদু হেসে বলে, তাহলে দ্রুত বড় হয়ে যা। সন্ধ্যার মন খারাপ হয়ে যায়। এই কথা শুনতে শুনতে তার কান পচে গেল। সে জিহ্বা বের করে অধীরকে মুখ কেলিয়ে উল্টো দিকে দৌড় দেয় আর বলে, তোমার প্রমাণ তোমার কাছেই রাখো, মিথ্যাবাদী তুমি, শুধু মিথ্যা বলো। অধীর সোজা হয়ে দাঁড়ায়, দৌড়ের ফলে ছোট্ট সন্ধ্যার কোমর সমান দুলতে থাকা চুলগুলোর দিকে চেয়ে মৃদু হাসে। গত 15 বছর আগের ছোট্ট একটি ঘটনা ভেবে অধীরের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে, যার প্রভাবে উঠে সাদা চোখের মণি দুটো জলজল করে ওঠে। অজানায় দৃষ্টি রেখে ক্ষীণ স্বরে আওড়ায়, আমি মিথ্যাবাদী নই প্রাণ, এটা আমি একদিন ঠিক তোকে প্রমাণ করব, দেখে নিস। আকাশ এগিয়ে এসে চেয়ার টেনে নিয়ে একদম সন্ধ্যার সামনে বসে, তার 2 পায়ের মাঝে সন্ধ্যার 2 পা, তবে বডির সাথে টাচ লাগে না। সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া সরিয়ে নেয়। আকাশ মৃদু স্বরে বলে, বিয়ের আগে কোনো ইচ্ছা থাকলে বলতে পারো। সন্ধ্যার ইচ্ছে করলো এই পৃথিবীতে যত গালি আছে সব ধরনের গালি এই মুহূর্তে আকাশকে দিতে। সে নিজের ইচ্ছে দমন না করে রাগে ফোঁসফোঁস করতে করতে বলে, তুই একটা জানোয়ার, অমানুষ, শয়তান, আল্লাহ তোর বিচার করবে। আকাশ রেগে বোম হয়ে যায়, ভস্ম করা দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এক পর্যায়ে রাগ কমাতে না পেরে ডান হাত ওঠায় সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য। এটা দেখে সন্ধ্যা দ্রুত চোখ খিচিয়ে নেয়, মাথাটা একটু পিছিয়ে নেয়। সন্ধ্যাকে ভয় পেতে দেখে আকাশ হাত মাঝপথে থেমে যায়। রাগ কমল বোধহয়। থমথমে মুখে তাকায় সন্ধ্যার মুখপানে, সূক্ষ্ম চোখে পরখ করে সন্ধ্যাকে। সন্ধ্যার মাথায় দেওয়া ওড়নাটা অনেক আগেই পড়ে গিয়েছে, চুলগুলো ভীষণ এলোমেলো, মুখে মলিনতার ছাপ, সাথে অসম্ভব তেজ। থাপ্পড় দেওয়ার জন্য ওঠানো হাতের গতি ঘুরিয়ে আকাশ সন্ধ্যার মুখের সামনে আসা এলোমেলো চুলগুলো সন্ধ্যার কানের পিঠে গুজে দেয়। সন্ধ্যা কেঁপে ওঠে, সাথে সাথে চোখ মেলে তাকায়, চোখাচোখি হয় আকাশের সাথে। আকাশ সন্ধ্যার লালিত চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, 2 বছর আগে এতটা উগ্র ছিলে না, চাল চলনে শালীনতা ছিল, যার ছিটে ফোঁটাও তোমার মাঝে এখন দেখতে পাচ্ছি না। থাপ্পড়ের বদলে আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হয়। অবাক হয় আকাশকে তার সাথে শান্তভাবে কথা বলতে দেখে। ঢোক গিলল মেয়েটা। আকাশের কথার উত্তরে সে বিদ্রূপ স্বরে বলে, নিজেকে কখনো আয়নায় দেখেন না? আমার দিকে আঙ্গুল তোলার আগে নিজেকে একবার আয়নায় দেখে নেবেন, ঠিক কতটা অমানুষ আপনি। আকাশ 2 হাত আড়াআড়ি ভাবে বুকে গুজে থমথমে কণ্ঠে বলে, আমি কখনোই ভালো ছিলাম না, এইরকমই আমি, আর এরকমই থাকবো, বাট তোমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে, গট ইট?
সন্ধ্যা রেগে উত্তর করে, পারবো না, আমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে। এটা কোথায় লেখা আছে? আকাশ সূক্ষ্ম হেসে বলে, আমার পার্সোনাল ডিকশনারিতে। আমার প্রতিটি কথা মানতে বাধ্য তুমি। সন্ধ্যা অসহ্য কণ্ঠে বলে, কেন বাধ্য হব আমি? সবসময় নিজের ক্ষমতা দেখিয়ে বাধ্য করবেন, তাই তো? আকাশ মৃদু স্বরে বলে, তুমি বেশি অবাধ্য হলে অবশ্যই ক্ষমতা প্রয়োগ করব। এনিওয়ে, ইউ আর মাই ফিউচার ওয়াইফ। বাট কথাটা মাথায় রাখবে, তাহলে তোমার মাঝে বাধ্যগত ব্যাপারটি আপনা আপনি চলে আসবে। সন্ধ্যা কি বলবে বুঝল না। আকাশ অন্য কাউকে তার স্বামী ভেবেছে, আর এখন তাকে বিয়ে করতে চাইছে। কিন্তু কেন? গত 2.5 বছর আগে দেশে এসে তো তাকে সহ্যই করতে পারতো না, আর আজ তার সাথে এমন করছে কেন? আকাশের কয়েক সেকেন্ডের ব্যবহারে তার মনে হলো তার সেই আগের আকাশ তার সামনে বসে আছে। সে সবসময় তার সাথে শান্ত স্বরে কথা বলতো, কিন্তু সেই আকাশ তাকে একটুও কষ্ট দিত না। আর এই আকাশ তার সবচেয়ে প্রিয় দুজনকে, অর্থাৎ প্রাণকে কষ্ট দিয়ে তাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। সন্ধ্যা শান্ত ও গম্ভীর, আকাশের সোনালী চোখের মণিতে দৃষ্টি রেখে মনে মনে আওড়ায়, কখনো ভাবিনি একদিন আপনাকে এতটা ঘৃণা করতে হবে যে ঘৃণার বোঝা আপনাকে নয়, আমাকেই বেশি বয়ে বেড়াতে হবে, যেখানে দুঃখ কষ্টের সকল ভার বরাবরই আমার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটির নাম হচ্ছে আমি তার সন্ধ্যা মালতী। রাইটার ডিআরএম সোহাগ। পেজ ডিআরএম সোহাগানি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার একটু শারীরিক সমস্যার কারণে, শারীরিক অসুস্থতা অর্থাৎ প্রচুর ঠান্ডা, জ্বর, গলার অবস্থা খুবই বাজে, এই জন্য ঠিক করে পড়তে পারতেছি না। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।